আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তো বেসিক্যালি এটা আমার প্রথম ভিডিও ইউটিউব চ্যানেলে, এবং আমার ইউটিউব চ্যানেলটা সম্পর্কে আমি একটু বলে রাখি যে আমার এই চ্যানেলের বেসিক্যালি উদ্দেশ্য হচ্ছে এডুকেশনাল পারপস, অর্থাৎ এখানে এডুকেশনাল জিনিসপাতিই থাকবে। যেহেতু আমি নিজে একজন স্টুডেন্ট, অর্থাৎ মেডিকেলের একজন স্টুডেন্ট, স্পেসিফিক্যালি বলতে গেলে এখানে আমার মেডিকেলে আসার যে প্রসেস, অর্থাৎ মেডিকেল এডমিশন টেস্ট সম্পর্কে আমি বিভিন্ন কন্টেন্ট দিব। প্লাস আমার যে এমবিবিএস কোর্স চলতেছে, এমবিবিএস কোর্সেরও কিছু এডুকেশনাল কন্টেন্ট ইনশাল্লাহ থাকবে এখানে। আর এর সাথে সাথে যেটা থাকবে যে লাইফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ আমি যে মেডিকেল কলেজে পড়াশোনা করতেছি আমি এখানে কি কি এক্সপিরিয়েন্স করতেছি, হ্যাঁ, এখানে আমি কি কি করতে হয় আমাকে, হ্যাঁ, কি কিরকম আর কি আমাদের মেডিকেল লাইফটা আর কি, এগুলো সম্পর্কেও একটা ধারণা ইনশাল্লাহ থাকবে। তো বেসিক্যালি আমার আজকের ভিডিওর যে অডিয়েন্স, মানে অর্থাৎ টার্গেট যে অডিয়েন্স, তারা হচ্ছে আমার ছোট ভাই বোনেরা যারা মেডিকেল কলেজে আসতে চাও, ঠিক আছে, ডাক্তার হওয়ার স্বপ্ন দেখো, এজন্য আর কি মেডিকেল কলেজে আসতে চাও। তাই আমি এখন থেকে তুমি করেই সম্বোধন করি। তো দেখো, যে তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো অলরেডি যে একজন লোক দাঁড়ায় আছে, তাই না? লোকের কি কি পরে আছে? একটা সাদা অ্যাপ্রন পরে আছে, তাই না? সাথে হাতে একটা স্টেথোস্কোপ আছে। তো তোমরা তো জানোই এবং বুঝতেছো তোমরা যে এটা কোন প্রফেশনের লোক উনি। তোমরা অনেকেই এই প্রফেশনে আসতে চাও, তাই না? তোমরাও চাও যে সাদা অ্যাপ্রনটা গায়ে দিতে, স্টেথোস্কোপটা গলায় ঝুলাতে, এখানে যদিও বা গলায় ঝুলায় নেই, হ্যাঁ। তাই এই মেডিকেলে পড়াশোনা করার জন্য, অর্থাৎ তোমরা তো ডাক্তার হওয়ার জন্যই মেডিকেল কলেজে ইনশাল্লাহ পড়াশোনা করবা, ঠিক আছে, যারা আর কি করতে চাও। এখন তোমরা মেডিকেল কলেজে যে আসবা, এটা কিভাবে আসবা? সবাইকে তো আর মেডিকেল কলেজে নিবে না, তাই না? তাই এই মেডিকেল কলেজে কারা আসবে আর কারা আসবে না, এটা একটা কি পরীক্ষার মাধ্যমে নির্ধারিত হয়, তাই না? এই যে কলেজ থেকে আমি যে এমবিবিএস স্টুডেন্ট হব, তারপরে এমবিবিএস স্টুডেন্ট আমি যদি হই, আমাকে 5 বছর একটা কোর্স করতে হবে, এমবিবিএস কোর্স। এবং এই এমবিবিএস কোর্স করার পরেই আমি অফিসিয়ালি একজন ডক্টর, ঠিক আছে। যদিও বা শুধু এমবিবিএস করেই ভালো ডাক্তার হওয়া যায় না, কারণ ভালো ডাক্তার হওয়ার জন্য এমবিবিএস এর পরেও আরো অনেক কিছু করা লাগে, পোস্ট গ্রাজুয়েশন করা লাগে। আর সেগুলো পরের হিসাব। কারণ এমবিবিএস করলেই, তুমি যদি পাশ করো এমবিবিএস, তাহলে তুমি একজন ডক্টর, ঠিক আছে, অফিসিয়ালি একজন ডক্টর। তাই এই যে কলেজ লাইফ থেকে যে তুমি এমবিবিএস যে লাইফে, এই যে মাঝখানের যে ফেজটা, ঠিক আছে, যে যার মাধ্যমে তুমি এমবিবিএস লাইফ শুরু করবা, সেই ফেজটাই হচ্ছে তোমার ডাক্তার হওয়ার প্রথম স্টেপ, ঠিক আছে। ডাক্তার হওয়ার তোমার প্রথম স্টেপটাই হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। তো এই স্টেপটা নিয়ে আমি আজকে ইনশাল্লাহ কথা বলবো। আমার ভিডিওর টপিক হচ্ছে অল অ্যাবাউট মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এখানে অল বলতে যে আমি একেবারে সবকিছুই এই ভিডিওতে বলে ফেলবো তা কিন্তু না, ঠিক আছে, জাস্ট একটা ওভারভিউ দিব, ঠিক আছে, সবকিছু সম্পর্কে। মেডিকেল অ্যাডমিশন টেস্ট কি, মেডিকেল অ্যাডমিশন টেস্ট কিভাবে হয়, এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা কি কি করতে পারো যদি তোমরা চাও যে একজন মেডিকেল স্টুডেন্ট হইতে, ঠিক আছে। এটা সম্পর্কে ইনশাল্লাহ একটা ওভারভিউ দিব। কারণ মেডিকেল অ্যাডমিশন সম্পর্কে তো আসলে অনেক কিছুই বলা যায়, ঠিক আছে, এবং এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, প্রত্যেকটা টপিক ওয়াইজ আলাদা আলাদা অনেক কিছুই সাজেস্ট করা যায়, কিন্তু একটা ভিডিওতে তো আসলে এত কিছু করা সম্ভব না। হ্যাঁ, কিন্তু সমস্যা নেই, আমার এই ইউটিউব চ্যানেলটা এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্লাস আরো কিছু এডুকেশনাল কন্টেন্টের জন্যই ডেডিকেটেড থাকবে। প্লাস আমার নিজের কিন্তু একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, যেখানে আমি এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে স্পেসিফিক্যালি কাজ করি, ঠিক আছে। তাই তোমরা যদি সেই প্ল্যাটফর্মটাকে ফলো করে রাখো, তাও কিন্তু তোমরা আরো বেশি সাজেশন পাবে এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট সম্পর্কে, ঠিক আছে। তো যাই হোক, আমি শুরু করি। আমার পরিচয়টা দেওয়া হয়নি বোধহয়, তো আমি বলি, আমি রাফসান জামান, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের 3য় বর্ষের একজন শিক্ষার্থী আমি, এবং 2022-23 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম। আচ্ছা, এখন আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট সম্পর্কে কিছু জেনে নিই। প্রথমত বাংলাদেশে মেডিকেল কলেজগুলো সম্পর্কে একটু জানি। বাংলাদেশে মেডিকেল কলেজ মেনলি দুই রকম আছে, একটা হচ্ছে পাবলিক অর্থাৎ সরকারি, আর একটা হচ্ছে প্রাইভেট অর্থাৎ বেসরকারি। তো পাবলিক মেডিকেল কলেজ বাংলাদেশে আছে 37টি, এবং এর মধ্যে সিট আছে 5380টি। আর প্রাইভেট মেডিকেল কলেজ বাংলাদেশে আছে 68টি, যার মধ্যে সিট আছে 6040টি। তবে তোমরা যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, এটা কিন্তু এমন না যে শুধুমাত্র সরকারি মেডিকেলের জন্য দিবা, কারণ তোমরা যদি প্রাইভেট মেডিকেলেও পড়তে চাও, সেজন্য কিন্তু তোমাদের এই যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, সেটাতে 40% নাম্বার মিনিমাম লাগবে। মানে এই 40% নাম্বার মানে তোমাদেরকে হচ্ছে পাস করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এটাতে যদি তুমি পাস না করো, তাহলে কিন্তু প্রাইভেট মেডিকেলেও পড়তে পারবা না। বিগত কয়েক বছরে আমরা একটু মেডিকেল অ্যাডমিশন টেস্টের স্ট্যাটিস্টিক্সটা খেয়াল করি।
দেখো প্রত্যেক বছরই কিন্তু লক্ষাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে মেডিকেল অ্যাডমিশন টেস্টে। এটার পিছনে মেইনলি দুটো কজ আছে। প্রথম কজটা হচ্ছে যে এই মেডিকেল অ্যাডমিশন টেস্টটা হচ্ছে নর্মালি ম্যাক্সিমাম বা হয় সব না হয় ম্যাক্সিমাম ভর্তি পরীক্ষার আগে হয়, যার কারণে যারা অন্যান্য ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেয় তারাও কিন্তু মেডিকেল অ্যাডমিশনে অংশগ্রহণ করে, যাদের বায়োলজি আছে আর কি। তারা অংশগ্রহণ করে এই কারণে একটা জাস্ট প্ল্যান বি হিসেবে তারা রাখে, ঠিক আছে। সবাই কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিয়ে দেয় না, ঠিক আছে। তবে সেকেন্ড যে কজটা, সেটা হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যারা প্রিপারেশন নেয়, মানে যারা ডেডিকেটেডলি মেডিকেল অ্যাডমিশনের টেস্টের জন্য প্রিপারেশন নেয়, এই শিক্ষার্থীর সংখ্যাও কিন্তু কম না। এর মধ্যে অ্যাটলিস্ট এই যে 1 লাখের বেশি দেখছো, এর মধ্যে কিন্তু মিনিমাম 50-60 হাজার শিক্ষার্থী ডেডিকেটেডলি মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়ে অ্যাডমিশন টেস্ট দেয়, যারা হচ্ছে তোমাদের আসল কম্পিটিটর হবে, ঠিক আছে। এই জিনিসটা কেন? কারণ আমাদের দেশে আসলে মেডিকেল নিয়ে হাইপটা অনেক বেশি, এটা তোমরা জানো। যে অনেক স্টুডেন্টরা তো চায় অনেকেই, বাট এর চার চেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে যে অনেকের প্যারেন্টস চায় যে তারা মেডিকেলে পড়ুক, যার কারণে তারা অনেকে জোর করেছে মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ায় বা কোচিং করে, ঠিক আছে। এটা আসলে ঠিক না, ঠিক আছে। কোনো কিছুই জোর করে আসলে করা যায় না, বা জোর করে দিলেও আসলে এটার ফলাফল ভালো হয় না, ঠিক আছে। তাই এটা আসলে আমি সবসময় ডিসকারেজ করি। যাই হোক, মানে এই দুটো কজই হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে অনেক বেশি পরীক্ষার্থী প্রতি বছর। এবং একটা সিটের জন্য কিন্তু দেখো এখানে ক্যান্ডিডেটস পার সিট দেখো, প্রত্যেক বছর কিন্তু 20 থেকে 30 জন ক্যান্ডিডেট একটা সিটের জন্য লড়াই করে। তার মানে চিন্তা করে দেখো যে কিরকম কম্পিটিশন এখানে। এই মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু আমাদের বলা যায় যে সবচেয়ে বেশি কম্পিটিটিভ অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে। অন্যান্য অ্যাডমিশন টেস্টে অবশ্যই কম্পিটিটিভ, বাট এটা অনেক বেশি কম্পিটিটিভ, ঠিক আছে। তাই তোমাদেরকে সেভাবেই কিন্তু প্রিপারেশন নিতে হবে। এখন আসি মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে। মেডিকেল অ্যাডমিশন টেস্ট টোটাল 200 নম্বরে। এই 200 নম্বরের মধ্যে 100 মার্ক তোমাদের এসএসসি এবং এইচএসসি জিপিএ মিলিয়ে দেওয়া হবে, এবং বাকি 100 মার্ক তোমরা আসল যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে দিবা সেটা। তাহলে দেখো যে এসএসসি এবং এইচএসসি দুইটা প্রত্যেকটা পরীক্ষার জিপিএ কে 10 দিয়ে গুণ করা হবে, যে মার্কটা আসবে সেটাকে যোগ করা হবে। তাহলে খেয়াল করে দেখো যে এইচএসসি এবং এসএসসি দুটোতেই যদি তোমাদের জিপিএ 5 থাকে, তাহলে কিন্তু তোমরা এই 100 মার্কের মধ্যে 100ই পেয়ে যাবে। তাই যারা এসএসসি এবং এইচএসসি তে জিপিএ 5 দুটোতেই জিপিএ 5 পাবে, তারা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে অনেকখানি এগিয়ে থাকবে, ঠিক আছে। এবং খালি তাদেরকে বাকি 100 মার্কটা একটু ভালো মতো দিতে হবে পরীক্ষা, তাহলেই ইনশাল্লাহ হয়ে যাবে। তবে আরেকটা বিষয় যে এইচএসসি এবং তার ইকুইভ্যালেন্ট পরীক্ষায় কিন্তু বায়োলজিতে মিনিমাম জিপিএ 4 লাগবে, ঠিক আছে। এটা 2 বছর আগে মনে হয় রিসেন্টলি অ্যাড করা হয়েছে। তো এটা আসলে দরকার, ঠিক আছে, যে বায়োলজি তোমাকে হচ্ছে ভালো মতো পড়াশোনা করতে হবে। এবার আসি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমরা 100 মার্কের পরীক্ষা দিবে, এখানে কি কি সাবজেক্ট থাকবে? সাবজেক্ট থাকবে 5টা: বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। তাহলে এখানে যে 5টা সাবজেক্ট থাকবে, বায়োলজিতে থাকবে 30 মার্ক, কেমিস্ট্রিতে থাকবে 25 মার্ক, ফিজিক্সে থাকবে 20 মার্ক, ইংলিশে 15 এবং জিকেতে 10 মার্ক। অর্থাৎ বায়োলজিতে কিন্তু সবচেয়ে বেশি মার্ক থাকতেছে এবং এরপরেই কেমিস্ট্রিতে। এবং এই 100 মার্ক পরীক্ষার জন্য তোমাদের সময় থাকবে 1 ঘন্টা। তাই খেয়াল করে দেখো যে একটা এমসিকিউ এর জন্য কিন্তু তোমরা আধা মিনিটের মতো সময় পাবা। এই আধা মিনিটের মধ্যে একটা এমসিকিউ করা কিন্তু এটা খুব চ্যালেঞ্জিং, ঠিক আছে। এবং মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর, টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট যারা ঠিকমতো করতে পারে না, তারা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে ধরা খায়। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয় সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং, ঠিক আছে। প্রত্যেকটা রং অ্যান্সার যদি তুমি দাও, অর্থাৎ তুমি যদি একটা এমসিকিউ ভুল দাগাও, তাহলে তোমার 0.25 মার্ক এক্সট্রা কাটা যাবে, ঠিক আছে। তার মানে তুমি যদি না দাগাও তাহলে সেটার জন্য জাস্ট ওই এমসিকিউ এর মার্কটাই কাটা যাবে, যেটা 1 মার্ক সেটাই। কিন্তু তুমি যদি রং আনসার দাগাও তাহলে 0.25 মার্ক আরও এক্সট্রা কাটা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে নেগেটিভ মার্কিং। এবং এই নেগেটিভ মার্কিং এর কারণেই কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টটা এত বেশি কম্পিটিটিভ, ঠিক আছে। এই 0.25 মার্কের জন্য কিন্তু অনেক গ্যাপ হয়ে যায় পজিশনে। এখন দেখা যায় যে মেডিকেল কলেজে 0.25 মার্কের জন্য অনেকে চান্স মিস করে ফেলে, তাই এটা কিন্তু খুব বেশি কেয়ারফুল থাকতে হবে। এবং সেকেন্ড টাইমার যারা পরীক্ষা দিবে, ঠিক আছে, তাদের আগে এরা 5 মার্ক ছিল, বর্তমানে আর কি 3 মার্ক করা হয়েছে, অর্থাৎ তাদের জন্য 3 মার্ক কাটা যাবে, ঠিক আছে। তোমরা বিভিন্ন সময় তোমরা পড়াশোনা করতে করতেই তোমরা সাবজেক্ট ওয়াইজ, তোমরা চ্যাপ্টার ওয়াইজ অনেক কিছুই ইনশাল্লাহ পরে জানতে পারবা, ঠিক আছে। তবে আপাতত তোমরা কিভাবে পড়াশোনা করলে হচ্ছে মেডিকেল এডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিতে পারবা, ঠিক আছে, সেটা সম্পর্কে জাস্ট একটা ওভারঅল ধারণা, ঠিক আছে। প্রথমে জেনারেল গাইডলাইন, অর্থাৎ আমি এখানে কোনো নির্দিষ্ট সাবজেক্টে যাব না, আমি টোটাল একটা গাইডলাইন দিব, ঠিক আছে, যে তোমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিভাবে ভালো করতে পারবে, ঠিক আছে। প্রথমতই যেটা, যেহেতু এটা একটা কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে,
এখানে কিন্তু তোমার সাথে অনেকজনকে কম্পিটিশন করতে হবে, ঠিক আছে? এবং তার মানে কি, আমি আগে বলছি যে 20 থেকে 30টা সিট, সরি 20 থেকে 30 জন ক্যান্ডিডেট একটা সিটের জন্য লড়াই করবে। যার কারণে এই 20 থেকে 30 জনের মধ্যে কিন্তু তোমাকে ইউনিক হতে হবে। তাই ইউনিক তুমি কিভাবে হবা? তোমাকে অবশ্যই পড়াশোনা মানে আগে থেকে করতে হবে। আগে থেকে বলতে তুমি ফার্স্ট ইয়ারে ঢিলামি করলা, সেকেন্ড ইয়ারে একদম ফাটাই দিলা, ঠিক আছে? এভাবে আসলে অনেক সময় তোমরা এরকম এক্সাম্পল পাবা যে চান্স পেয়ে যায়। বাট আগে থেকে প্রিপারেশন নেওয়াটা সেফ, ঠিক আছে? তোমাদের যদি টার্গেট থাকেই যে তোমরা মেডিকেলেই আসবা, তাহলে দ্য বেস্ট টাইম টু প্রিপেয়ার ইজ ফ্রম নাও, ঠিক আছে? যদি আরো আগে থেকে নেওয়া শুরু করে থাকো, দেন কনগ্রাচুলেশনস, তোমরা অনেক ভালো একটা কাজ করেছো। বাট যদি নাও করে থাকো, তাহলে এখন থেকেই শুরু করো, ঠিক আছে? আমি এই জন্যই লিখছি প্রথম থেকে, এবং মেইন বই পড়তে হবে, ঠিক আছে? তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে সব কোশ্চেনে কিন্তু মেইন বই থেকেই হবে, ঠিক আছে? মেইন বইয়ের বাইরে থেকে কিন্তু কিছু হবে না। তাই মেইন বইগুলোকে ভালো মতো পড়তে হবে। আর মেইন বই কিন্তু এটা আসলে রাতারাতি পড়ার কিছু না, ঠিক আছে? তোমরা যদি একদম ফার্স্ট ইয়ার থেকে মেন বইটা ভালো মতো পড়ো, তাহলে কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টটা তোমাদের জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? সত্যি কথা। এটা কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে, বাট এটা তোমাদের জন্য পথটা অ্যাটলিস্ট অনেকটাই সহজ হয়ে যাবে তোমরা যদি প্রথম থেকেই মেইন বইটা পড়ো। এবং এখানে দেখো ব্র্যাকেটে আমি লিখছি যেসব বিষয় গুরুত্বপূর্ণ। তার মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু মেন বইয়ের একেবারে ফার্স্ট টু লাস্ট সবকিছু কিন্তু লাগে না, ঠিক আছে? কি কি লাগে এটাও কিন্তু তোমাকে জানতে হবে। তো এটা কিভাবে জানবো? তোমরা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেনের প্যাটার্নটা দেখবা, হ্যাঁ, বিগত বছরের প্রশ্নগুলো দেখবা, কি কি জিনিস ইম্পর্টেন্ট তোমরা বই হচ্ছে দাগায় রাখবা, তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে, যে এইসব এইসব টপিক থেকে কিন্তু মানে ঘুরে ফিরে একটু অন্য এনিয়ে বিনিয়ে কোশ্চেন আসে, ঠিক আছে? তো এই টপিকগুলো যদি তোমরা ভালো মতো পড়ো, তাহলে মোটামুটি ম্যাক্সিমাম কোশ্চেনে কিন্তু তোমরা কমন পেয়ে যাবা মেডিকেল অ্যাডমিশন টেস্টে। এবং আরেকটা বিষয় যে বুঝে পড়তে হবে, ঠিক আছে? মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমার প্রত্যেকটা সাবজেক্ট, তোমার যদি বেসিক নলেজটা, ঠিক আছে, যে যত বেশি ভালো বুঝবে সে কিন্তু তার জন্য কিন্তু অ্যান্সারগুলো গেস করতে অনেক সহজ হবে। যেহেতু আমি আগেও একবার বলছি যে এখানে টাইম ম্যানেজমেন্টের বিষয় আছে, কম টাইমের মধ্যে তুমি তাড়াতাড়ি কিভাবে বুঝবে। তোমার যদি একটা বিষয়ে খুব বেশি ভালো তুমি বুঝে থাকো, ভালো মতো যদি বুঝে থাকো, তাহলে কিন্তু তোমার জন্য এটা খুব বেশি কঠিন হবে না, ঠিক আছে? এবং বেশি করে প্রশ্ন সলভ করতে হবে, ঠিক আছে? প্রশ্ন সলভ বলতে যত বেশি প্রশ্ন পড়ো, শুধু ভর্তি পরীক্ষার প্রশ্নের কথা আমি লিখছি এখানে, বাট তোমার প্র্যাকটিসের জন্য যত কিছু লাগে, ঠিক আছে? তুমি এইচএসসির কোশ্চেন সলভ করো, তুমি অন্যান্য কলেজের টেস্ট পরীক্ষার কোশ্চেন সলভ করো টেস্ট পেপার থেকে, বা যত রকমের তুমি গাইড বই থেকে আছে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করো, ঠিক আছে? তুমি যত বেশি সলভ করবা, তোমার নিজের ভুলগুলো তত বেশি ধরা পড়বে, তত বেশি। আর তুমি যদি কোনো একটা জিনিস যদি ভুল করো, এটা কিন্তু তুমি আর কখনো ভুলবা না, ঠিক আছে? মেডিকেল অ্যাডমিশন টেস্টের সিলেবাস কিন্তু অনেক বড়, ঠিক আছে? আর তোমার যদি আহ, ভালো প্র্যাকটিস না থাকে, তাহলে কিন্তু এত কিছু আসলে মনে রাখা সম্ভব না। কিন্তু তোমার যদি প্র্যাকটিস থাকে, তাহলে দেখবা যে অটোমেটিক তুমি সলভ করার সময় কিন্তু তোমার মাথায় জিনিসগুলো এমনি এমনি চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে এমনি জেনারেল গাইডলাইন, তার মানে এগুলো সব সাবজেক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এই গাইডলাইনগুলো, ঠিক আছে? সবগুলো সাবজেক্টে এই জিনিসটা ফলো করতে হবে। এখন আমি সাবজেক্ট স্পেসিফিক গাইডলাইনে যাব, ঠিক আছে? মানে ইন শর্ট আমি কিছু কথা বলবো যে প্রত্যেকটা সাবজেক্টে কি কি করতে হবে। প্রথমে আসি বায়োলজি, ঠিক আছে? বায়োলজি তোমরা তো জানোই যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে সবচেয়ে বেশি নাম্বার কোথায়, কোন সাবজেক্টে? বায়োলজিতে 30 নাম্বার। যার কারণে বায়োলজিটা কিন্তু তোমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে মেডিকেল অ্যাডমিশন টেস্টে। অবশ্যই অন্য সাবজেক্ট যে একদম ফেলে রাখবা তা কিন্তু না, প্রত্যেকটা সাবজেক্টই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা একটা কম্পিটিটিভ এক্সাম। এখানে কোনো সাবজেক্টে যদি তুমি পিছিয়ে পড়ে, এখানে কিন্তু পিছিয়ে পড়া যাবে না, ঠিক আছে? 0.25 মার্ক, যে আমি বলছি যে 0.25 মার্কের জন্য কিন্তু এদিক সেদিক হয়ে যায়। তাই কোনো সাবজেক্টকেই অবহেলা করা যাবে না। তবে বায়োলজিটা ভালো মতো বুঝে পড়তে হবে, আমি আসতেছি। তো বায়োলজির ক্ষেত্রে কি কি করবা? প্রথম থেকে মেইন বই, বায়োলজি অবশ্যই মেইন বই, অর্থাৎ মেইন বই বলতে বোটানির ক্ষেত্রে আবুল হাসান স্যারের বই, আর জুলজির ক্ষেত্রে আজি আজমল স্যারের বই। এই দুইটা বই অবশ্যই, এই দুইটা বই যদি তোমরা ভালো মতো পড়ো, ঠিক আছে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেখবা বায়োলজি অনেকখানি সোজা হয়ে যাবে। সোজা হবে বলতে তোমরা অ্যাটলিস্ট কোশ্চেনগুলো কমন পাবা, ঠিক আছে? এখন রিসেন্টলি আসলে এই দুইটা বইয়ের বাইরে এক্সট্রা বই থেকেও কিন্তু ভালোই কোশ্চেন করে, ঠিক আছে? কিন্তু এক্সট্রা বইয়ের কোশ্চেনগুলো তুমি পরেও পড়তে পারবে, আগে তোমাদের মেইন বইয়ের বেসিকটা ভালো থাকতে হবে। এক্সট্রা বইয়ের কিছু ইনফরমেশন আসলে এক্সট্রা বইয়েরও কিন্তু দেখবা যে মানে 70 to 80% কোশ্চেনে কিন্তু আহ, ইয়ার সাথে কমন, তার মানে মেইন বই এবং এক্সট্রা যে বই রাইটারের বই যেগুলো, সেই এক্সট্রা রাইটারের বইয়ের সাথে মেইন রাইটারের বইয়ে কিন্তু 70 থেকে 80% সেম, ঠিক আছে? ওই বাকি 20 থেকে 30%-এর জন্য এখন কেউ যদি পড়তে পারে আলাদাভাবে এক্সট্রা রাইটারের বই, ঠিক আছে, দেন ভেরি ভেরি কনগ্রাচুলেশনস, ঠিক আছে? কিন্তু এটা পড়ার সময় সবসময় পাবাও না, ঠিক আছে?
এইগুলো তুমি তাহলে তুমি এক্সট্রা বইয়ের যে কোন কোন ইনফরমেশন লাগবে সেগুলো তুমি হচ্ছে অন্য কোনো সহায়ক বই, যেমন কোনো ডাইজেস্ট বই বা যদি এক্সট্রা বইগুলো দাগানো থাকে তাহলেও হইতে পারে, ঠিক আছে। অর্থাৎ এটার জন্য আসলে তোমাকে এক্সট্রা বই আলাদা করে পড়তে হবে না, ঠিক আছে। কিন্তু যদি পড়তে পারো ভালো, বাট আমি এটাকে মানে বলবো না যে পড়তেই হবে, ঠিক আছে, কারণ পড়ার তুমি টাইম পাবা না এত। আচ্ছা, এরপরে আসি, বুঝে পড়তে হবে। অর্থাৎ বায়োলজি আমরা একটা জিনিস খুব ভুল করি, ঠিক আছে, যে বায়োলজিকে আমরা সবসময় মনে করি যে মুখস্থ করার সাবজেক্ট, ঠিক আছে, যে বায়োলজি মানে মুখস্থ, এটা হয়তো বা অনেকে মনে করে। পুরোপুরি একটা ভুল কথা, ঠিক আছে। বায়োলজি পুরো ম্যাক্সিমাম জিনিসই, কিছু জিনিস অবশ্যই মুখস্থ আছে এখানে, কিন্তু ম্যাক্সিমাম জিনিসই তোমাকে বুঝে বুঝে পড়তে হবে বায়োলজি। এবং তুমি খেয়াল করে দেখবা, বায়োলজি তুমি যদি বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু বায়োলজি পড়তেও ভালো লাগবে এবং সেটা মনেও থাকবে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস, ঠিক আছে। বায়োলজির মুখস্থ জিনিস কিন্তু আসলেই কম। তুমি যদি প্রত্যেকটা বিষয়েরই কিন্তু লজিক আছে এবং লজিকগুলো তুমি যদি বুঝো তাহলে দেখবে যে আর কখনোই ভুলবা না, ঠিক আছে। অর্থাৎ বায়োলজি তোমার বেসিকটা যদি ভালো থাকে তাহলে দেখবা যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, যেহেতু বায়োলজিতে নাম্বার সবচেয়ে বেশি, বায়োলজি যে যত ভালো বুঝবে সে মেডিকেল অ্যাডমিশন টেস্টে তত বেশি এগিয়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে কোনো কিছুর কাজ আর বৈশিষ্ট্য, তার মানে কি, তোমরা বায়োলজির কোশ্চেনগুলো যদি লক্ষ্য করে দেখো, বায়োলজি কিন্তু ডিরেক্ট কোনো কোশ্চেন মেডিকেল অ্যাডমিশন টেস্টে দেয় না। অর্থাৎ তুমি যদি এমন এমন কোশ্চেন দেয়, মানে এগুলো আসলে তুমি যদি বায়োলজি ঠিকমতো বুঝে না পড়ো তাহলে আনসার করা একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে। যেমন তোমাকে বললো যে এইটার বৈশিষ্ট্য, আসলে এত বৈশিষ্ট্য তো তোমার মুখস্থ করে মনে রাখা কখনোই সম্ভব না, ঠিক আছে, বায়োলজিতে অনেক কিছু থাকবে। এই বৈশিষ্ট্যগুলো কিভাবে মনে রাখবো, মানে এটা আসলে মনে, তুমি যদি জিনিসগুলো বুঝে বুঝে পড়ো, ঠিক আছে, যে এটা কেন হইলো বা এটার সাথে এটার রিলেশন কি, এগুলো যদি তুমি বুঝে পড়ো দেখবা যে এগুলো আসলে মুখস্থ করা লাগবে না, ঠিক আছে, এটা তোমার এমনি মনে থাকবে। তুমি এমসিকিউ এর অপশনগুলো দেখলেই বুঝে যাবা যে কোনটা হবে কোনটা হবে না, ঠিক আছে। এবং বায়োলজি কিন্তু এভাবেই, মানে মেডিকেল এডমিশন টেস্টের জন্য এভাবেই কিন্তু আনসার করা লাগে, যখন তোমরা পরবর্তীতে প্র্যাকটিস করবা বা দেখবা তখন বুঝবা। আর উদাহরণ, ঠিক আছে, বায়োলজির উদাহরণ আসলে সবকিছু লাগে না, আমি কিন্তু লিখছি যে যেগুলো লাগে। বায়োলজি বইয়ে অনেক কিছু আছে, ঠিক আছে, অনেক ইনফরমেশন আছে, অনেক উদাহরণ আছে, ঠিক আছে। কিন্তু আমি আগেই বলছি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু কেবলমাত্র আম, কঠিন, মানে কঠিন পড়াশোনা করলেই হয় না, ঠিক আছে, স্মার্টলিও পড়াশোনা করতে হয়। অর্থাৎ তোমার যেগুলো দরকার নেই সেগুলো পড়ে তো শুধু শুধু তোমার ব্রেনের স্টোরেজ নষ্ট করার কোনো দরকার নেই, তাই না। তুমি যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই টপিকগুলোই তুমি পড়ে রাখবা, ঠিক আছে। আর বেশি করে প্রশ্ন সলভ করতে হবে। দেখো লিখছি যে মনে রাখার জন্য, বায়োলজি তোমরা, এটা বায়োলজিতে সবচেয়ে বড় যে কমপ্লেনটা স্টুডেন্টরা করে সেটা হচ্ছে যে ভাই মনে থাকে না, ঠিক আছে। এটা মনে রাখার উপায়টা কি, আমি আগেই বলছি যে তুমি যদি বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু দেখবা যে এমনি মনে থাকবে বা মনে আসবে, তুমি যখন এমসিকিউ তে অপশনগুলো দেখবা তখন মনে আসবে। এর জন্য কিন্তু মানে শুধু পড়লেই হবে না, তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। একটা চ্যাপ্টার পড়ার পর সেখানে অনুশীলনের প্রশ্নগুলো দেখবা, সেখানে তোমার কাছে যদি কোনো গাইড বই থাকে বা কোনো প্রশ্ন ব্যাংক থাকে সেইখানকার প্রশ্নগুলো দেখবা, ঠিক আছে, যে কি রকম প্রশ্ন আসে, ঠিক আছে, মানে কি রকম প্রশ্ন থাকলে কি রকম উত্তর আমি, মানে উত্তর কিভাবে দিব, এগুলো বোঝার জন্য। অর্থাৎ এক্সাম হলের যে স্ট্র্যাটেজি এগুলো আর কি, সেগুলো আত্মস্থ করার জন্য তোমাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এবং তুমি যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবে ততই দেখবা যে তুমি স্কিলড হয়ে যাবে, ঠিক আছে। আর পরীক্ষার সময় তখন তুমি হচ্ছে মানে এমসিকিউ অপশনগুলো দেখলেই বুঝে যাবা, ঠিক আছে, কি আনসার হবে। এটা একদিনের বিষয় না, এটা হচ্ছে রেগুলারলি প্র্যাকটিস করার বিষয়, ঠিক আছে। এরপরে আসি কেমিস্ট্রি, তাই না, বায়োলজির পরেই সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট মেডিকেল এডমিশন টেস্টের জন্য, যেহেতু 25 মার্ক আছে এখানে। কেমিস্ট্রির জন্য একই কথা, কেমিস্ট্রি আসলে যেমন কেমিস্ট্রি তো মেডিকেল অ্যাডমিশন টেস্টেও আছে, আবার ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি সেখানেও আছে। কিন্তু এই দুইটা কেমিস্ট্রির মধ্যে একটু পার্থক্য আছে। মানে কেমিস্ট্রিটা বেসিক্যালি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য থিওরিটিক্যাল বিষয়গুলো, অর্থাৎ তাত্ত্বিক যেসব বিষয়, সেই থিওরিটিক্যাল বিষয়গুলো লাগে না, তুমি জিনিসটা বুঝছো কত ভালোভাবে সেটা। কিন্তু অপরদিকে ওই ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি থেকে গেলে দেখবা যে ওখানে কিন্তু ম্যাথমেটিক্যাল মানে অ্যাপ্লিকেশনটা বেশি লাগছে। অর্থাৎ তুমি আহ, একটা তোমাকে সিনারিও দিছে, এখান থেকে তুমি একটা মানে কিছু একটা বাই করতে বসো, এই তুমি ইকুয়েশন বসায় তুমি বাইর করবা, ঠিক আছে। এই জিনিসটা তোমরা তো এইচএসসির জন্য এমনিতেই ম্যাথ করবা, কেমিস্ট্রি ম্যাথগুলোও করবা অবশ্যই। তবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু তোমাকে মানে থিওরিটিক্যাল জিনিসগুলো পড়তে হবে। আমরা অনেক সময় যে জিনিসগুলো আসলে স্কিপ করে যাই, আমরা পড়ি না, ঠিক আছে, থিওরিটিক্যাল জিনিস। অর্থাৎ আমরা কেমিস্ট্রির যে বেসিক নলেজগুলো আছে সেই জিনিসগুলোই লাগবে। তবে কেমিস্ট্রির ক্ষেত্রে একটা বেশ গুরুত্বপূর্ণ জিনিস আছে, আমি তো বলছি যে মেইন বইটা পড়তে হবে, আগে থেকেই বলছি যে হাজারি নাকসারের বইটা পড়লেই হবে, এটাকেই মেইন বই হিসেবে ধরলেই হবে। হ্যাঁ, এই বইটা ভালো মতো পড়লে ইনশাল্লাহ এর মানে এর বাইরে থেকে আসার চান্স খুবই কম।
আর বুঝে পড়তে হবে, বুঝে পড়লেই তো একই কথা, যে বুঝে যদি তুমি পড়ো তাহলে কোশ্চেন থেকে তুমি আনসার বুঝতে পারবে যে কি হবে। ঠিক আছে, কেমিস্ট্রি তো অবশ্যই অনেক কিছু বোঝার আছে। আর বিক্রিয়াগুলো, এখন কেমিস্ট্রির ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে কেমিস্ট্রি মানে তো বিক্রিয়া, তাই না? এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু তোমাকে বিক্রিয়া লিখতে দিবে না, তবে এই ডিরেক্টলি না লিখতে দিলেও তোমাকে হচ্ছে এমন একটা কোশ্চেন দিবে যেখানে আসলে তোমাকে বিক্রিয়াটা জানতে হবে, যে তোমার এখানে এখানে কি কি ব্যবহার হচ্ছে, কি কি প্রোডাক্ট আসতেছে, এই জিনিসগুলো জানতে হবে। ঠিক আছে, এটা তুমি জাস্ট বিক্রিয়াটা জানলেই হয়ে যাবে, এটা আলাদা করে আসলে মুখস্থ করার কিছু না। ঠিক আছে, বিক্রিয়াগুলো এই জন্য জানা থাকতে হবে, বিশেষ করে এই অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা দেখবে এটা। আর বেসিক ফর্মুলাগুলো, মানে ম্যাথমেটিক্যাল ফর্মুলার কথা বলছে, এটা কেমিক্যাল স্ট্রাকচারের কথা বলে নাই, বাট বেসিক ম্যাথমেটিক্যাল কিছু ফর্মুলা তোমাকে, মানে ফিজিক্সের ক্ষেত্রেও এই জিনিসটা এরকম হয় যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু ডিরেক্টলি কোনো ম্যাথ দেয় না। ঠিক আছে, ডিরেক্টলি দেয় না, কারণ কি এখানে হচ্ছে ক্যালকুলেটর যেহেতু ইউজ করতে দেওয়া হয় না, এখানে আসলে ম্যাথ দেওয়া হয় না। তবে ফর্মুলাগুলো কিসের জন্য জানতে হবে, যে তোমার এমসিকিউতে এরকম আসে যে একটা জিনিসের সাথে আরেকটার সম্পর্ক কি, এটা কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক না বর্গের ব্যস্তানুপাতিক না, এরকম বিভিন্ন বিষয় আছে। এই জন্য তুমি জাস্ট ফর্মুলাগুলো জানলেই এটা বের করতে পারবা। বেশি করে প্রশ্ন অবশ্যই সলভ করতে হবে, এটা সব সাবজেক্টের ক্ষেত্রেই। তবে এখানে একটা স্পেশাল কি আছে, যে এখানে অনুশীলনের প্রশ্ন। ঠিক আছে, বিগত বেশ কয়েক বছর হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রির মানে সব প্রশ্ন না, তবে বেশ কিছু প্রশ্ন হচ্ছে অনুশীলনী থেকে একদম হুবহু এসেছে। তাই অনুশীলনের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই সলভ করবা, প্রতিটা চ্যাপ্টারের পরে হাজারি নাক্সারের বইয়ে থেকে সলভ করবা, তাহলে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অনেকখানি তোমরা এগিয়ে থাকবা। এরপরে আসি পদার্থবিজ্ঞান। ঠিক আছে, পদার্থবিজ্ঞানে এখানেও সেম কাহিনী, যে এখানে আসলে ডিরেক্টলি কোনো ম্যাথ আসে না, তবে যে সূত্রগুলো, অর্থাৎ একটার সাথে আরেকটা কি রিলেশন, এই জিনিসগুলো আসে। হ্যাঁ, থিওরিটিক্যাল বিষয়গুলো পড়তে হবে ভালো মতো। আর বেসিক ফর্মুলাগুলো কেমিস্ট্রিতে যেরকম বলছি, জাস্ট ফর্মুলাটা জানতে হবে। এটা তুমি অ্যাপ্লাই করবে হচ্ছে, তুমি যদি যারা যারা ভার্সিটিতে বা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেবে, তারা হচ্ছে ম্যাথ গুলো অ্যাপ্লাই করে হচ্ছে ম্যাথ করবে। তোমাদেরকে এই কাজটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে করতে হবে না, বাট ফর্মুলাগুলো কিন্তু জানা থাকতে হবে। ঠিক আছে, অ্যাটলিস্ট বেসিক যেগুলো। আর বেশি করে প্রশ্ন, এখন ফিজিক্সের ক্ষেত্রে অনুশীলনের প্রশ্নটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আবারও বলে রাখি যে ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির চেয়ে ফিজিক্সের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি, যে অনুশীলনের প্রশ্ন থেকে বিগত বেশ কয়েক বছর ধরে ইসাক স্যারের বইয়ের এমসিকিউ থেকে একদম হুবহু কোশ্চেন কপি করা হয়েছে। ঠিক আছে, মেডিকেল ভর্তি পরীক্ষা মানে একদম হুবহু কমন আসছে। ঠিক আছে, কোনো রকম মানে এমনকি অপশনগুলো সহ। তো এগুলো ভালো মতো প্র্যাকটিস করে রাখবা, তাহলে ফিজিক্সের, আর ফিজিক্স কোশ্চেন নর্মালি মেডিকেল এডমিশন টেস্টে কঠিন কোনো কোশ্চেন হয় না, এটা মানে অ্যাটলিস্ট এইচএসসি জন্য তোমরা যে ফিজিক্স পড়বা এর মধ্যেই হয়ে যাবে। তবে ফিজিক্সের মার্কটা যেহেতু বেশি, মানে এটা তো এমনিই পড়বা, বাট হয়ে যাবে। ঠিক আছে, ফিজিক্সে নর্মালি স্টুডেন্টদের সমস্যা হয় না, মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আর কি। তবে এখন আমি যে দুটো সাবজেক্টের কথা বলবো, ঠিক আছে, আমাদের তো বাকি আছে আর দুটো সাবজেক্ট, ইংলিশ এবং জেনারেল নলেজ। তো এই ইংলিশ এবং জেনারেল নলেজ এই দুটো সাবজেক্টের মার্ক হয়তো বা কম, তবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এই দুটো সাবজেক্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কেন গুরুত্বপূর্ণ বলি, যে ইংলিশ এবং জেনারেল নলেজ এই দুটো সাবজেক্টের মার্ক কম হলে, তো আমি তো আগেই বলছি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু 0.25 মার্কও অনেক বেশি ম্যাটার করে, যার কারণে কোনো সাবজেক্টই আসলে কম গুরুত্বপূর্ণ হিসেবে দেখার কোনো কারণ নেই। ওই 0.25 মার্কের জন্য কিন্তু এদিক সেদিক হয়ে যায়, আমি আগেও বলছি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যে ইংলিশের এবং জিকেতে একটাতে হচ্ছে গিয়ে 15 মার্ক, ইংলিশের 15 মার্ক, আর জিকেতে 10 মার্ক, মোট 25 মার্ক। ঠিক আছে, এই 25 মার্কের উপর কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করে। স্পেশালি তোমরা যদি ভালো মেডিকেল কলেজে চান্স পেতে চাও, মনে করো ঢাকার মধ্যে বা একেবারে বিভাগীয় শহরের যে মেডিকেল কলেজগুলো আছে, তোমরা যদি ভালো মেডিকেল কলেজে চান্স পেতে চাও, তাহলে কিন্তু এই দুটো সাবজেক্ট খুব ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, আর এগুলোকে অবহেলা করা যাবে না। ঠিক আছে, যারা অবহেলা করে তারা চান্স পায়, বাট দেখা যায় যে অত ভালো কিছু করতে পারে না। ঠিক আছে, বাট কোনো মতে হয়তো বা চান্স পায়। তাই ইংলিশ এবং জিকে এই দুটো সাবজেক্টের সমস্যা কি, দেখো বায়োলজি কেমিস্ট্রি আমরা কিন্তু নর্মালি পড়ি। ঠিক আছে, ইনফ্যাক্ট ম্যাক্সিমাম স্টুডেন্টই এই বায়োলজি কেমিস্ট্রি এগুলোকে হচ্ছে ইম্পর্টেন্স দিয়ে এমনিতেই পড়ে। ঠিক আছে, এটার জন্য আলাদা করে কিছু মানে বলতে হয় না। ঠিক আছে, তবে ইংলিশ এবং জিকে ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যাটা কি, যে তারা ইংলিশ এবং জিকে দুটো জিনিসকে অবহেলা করে, বিশেষ করে ইংলিশকে বেশি। ঠিক আছে, জেনারেল নলেজ তো আসলে পারা যায়। ঠিক আছে, জেনারেল নলেজ মোটামুটি পড়ে গেলেও পারা যায়, কিন্তু ইংলিশটা অবহেলা করে। ইংলিশ কারণ ইংলিশ হচ্ছে বিষয়টা কি, যে ইংলিশ এবং জিকে বিশেষ করে ইংলিশটা হচ্ছে আসলে প্র্যাকটিসে থাকার বিষয়। ঠিক আছে, এটা কিন্তু এমন না যে তুমি রাতারাতি ইংলিশ একদম পড়ে একদম খুব
ভালো কিছু করতে পারবা। ঠিক আছে, এরকম কিন্তু কখনোই হয় না। ইংলিশটা অনেকটা ম্যাথের মতো, এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। তোমার যদি ইংলিশ প্র্যাকটিসে ভালো থাকে তাহলে তুমি আনসার করতে পারবা ভালো মতো, নাহলে পারবা না, খুব সহজ কথা। ঠিক আছে, তো ইংলিশে আসলে কি কি লাগে? তোমরা এইচএসসি এর জন্য তো এমনিতে ইংলিশ পড়বা, সেই টপিকগুলো আছে, সেই টপিকগুলো লাগবে। তোমরা ইংলিশে এইচএসসি এর জন্য যে ইংলিশগুলো পড়বা সেই টপিকগুলো ভালো মতো প্র্যাকটিস করবা, বেশি করে মডেল টেস্ট সলভ করবা। কারণ আমি আগে বলছি, দেখো, প্রথমত ইংলিশের যেটা লাগে সেটা হচ্ছে যে গ্রামারের যে রুলসগুলো, ঠিক আছে, সেগুলো ভালো মতো জানতে হবে, ভালো মতো বুঝতে হবে। ভালো মতো বুঝতে হবে, এটা আসলে কি হবে, তুমি একটা খালি গ্রামারের রুলস কি জানলা, এটা তুমি কিভাবে অ্যাপ্লাই করবে, এটা তুমি কোথায় বসাবা, এটা যদি তুমি না বুঝতে পারো তাহলে কিন্তু কোনো লাভ নেই। এটার কারণে কি, তুমি যদি রুলস খালি মুখস্থ করে যাও যে এটা হলে এটা হবে, এরকম করলে হবে না, তোমাকে এটা ভালো মতো মানে বুঝতে হবে, এবং সাথে সাথে প্র্যাকটিসে রাখতে হবে। ঠিক আছে, ইংলিশ যদি তোমাদের প্র্যাকটিসে থাকে তাহলে কিন্তু খুব বেশি, মেডিকেল অ্যাডমিশন টেস্টের ইংলিশ কিন্তু খুব বেশি কঠিন হয় না। কিন্তু স্টুডেন্টরা ধরা খায় কেন? কারণ তাদের প্র্যাকটিসটা থাকে না। ঠিক আছে, ইংলিশকে ম্যাক্সিমাম স্টুডেন্টই অবহেলা করে। তাই এই জিনিসটা প্র্যাকটিসে তোমরা এইচএসসির জন্য প্র্যাকটিস করবা, এটাতেও অনেকটা হয়ে যাবে। প্লাস মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এক্সট্রা কিছু জিনিস আছে, ঠিক আছে, এক্সট্রা কিছু টপিক আছে, সেই টপিকগুলো একটু প্র্যাকটিসে রাখবা। ঠিক আছে, এবং রেগুলারলি প্র্যাকটিস করতে হবে ইংলিশ। ঠিক আছে, ইংলিশ যদি তোমরা প্র্যাকটিসে না করো, ওই রুলস পড়ে কোনো লাভ নাই, তোমরা ভুলে যাবো। ঠিক আছে, কোশ্চেন আসলে পরে আনসার করতে পারবে না, এটাই হয় নর্মালি। তাই রেগুলারলি ইংলিশটা প্র্যাকটিসে রাখবা, তাহলে দেখবে যে ইংলিশের জন্য আলাদা করে কোনো প্যারা খাওয়া লাগবে না। ঠিক আছে, আর ইংলিশের আরেকটা বিষয় কি, যেটা হচ্ছে আমরা এইচএসসির সময় হয়তো খুব বেশি খেয়াল করি না, বাট অ্যাডমিশন টেস্টের জন্য লাগে। অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের ইংলিশ ভোকাবুলারিটা একটু বেশি লাগে, যেমন বিশেষ করে হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, এই জিনিসগুলো এইচএসসি তেও থাকে, তবে অ্যাডমিশন টেস্টে এটা একটু বেশি, একটু হায়ার লেভেলে যেতে হয়। ঠিক আছে, তোমরা বেশি না, ভোকাবুলারি এনরিচ করার জন্য জাস্ট রেগুলারলি দুইটা সিনোনিম বা দুইটা অ্যান্টোনিম, ঠিক আছে, মানে দুইটা সিনোনিম এবং দুইটা অ্যান্টোনিম সাপোজ তোমরা পড়লা, ঠিক আছে, তাহলে দিনে কয়টা শব্দ শিখলা? চারটা। ঠিক আছে, দিনে চারটা হইলে মাসে হবে 120টা। 120কে তাহলে 12 দিয়ে গুণ দাও, কত হয়? ঠিক আছে, তাহলে চিন্তা করে দেখো যে এটা কিন্তু খুব কম সময় লাগে। ঠিক আছে, বাট এই জিনিসটার জাস্ট একটা কনসিস্টেন্সি তোমরা যদি ধরে রাখো ইংলিশ প্র্যাকটিস করার, তাহলে ইংলিশে দেখবে তোমরা মানে কোনো রকম প্যারা খাইতে হবে না, ইনশাল্লাহ ভালো মতোই অ্যাডমিশন টেস্টের জন্য দিতে পারবা। এরপরে আসি যে সাধারণ জ্ঞান। ঠিক আছে, সাধারণ জ্ঞানের হচ্ছে দুটো অংশ থাকে, একটা হচ্ছে বাংলাদেশ অর্থাৎ জাতীয় বিষয়াবলী, আর একটা হচ্ছে আন্তর্জাতিক। ঠিক আছে, আন্তর্জাতিক থেকে আসলে তেমন একটা প্রশ্ন মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে না, বা আসলেও একেবারে মানে খুব আহামরি কোশ্চেন আসে না। ঠিক আছে, যে তোমাদেরকে এটার জন্য খুব বেশি পড়তে হবে তা না। তবে বাংলাদেশের জন্য মানে এখানে জেনারেল নলেজটা আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্টে খুব কঠিন কিছু আসে না, তবে একেবারেই যদি না পড়ে যাও তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে, কি কি লাগে? কিছু কিছু টপিক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাডমিশন টেস্টের জন্য জাতীয় বিষয়াবলী, জাতীয় বিষয়াবলী মানে নর্মাল যেগুলো, যে আমাদের জাতীয় ফলের নাম কি, জাতীয় মাছের নাম কি, জাতীয় গাছের নাম কি। ঠিক আছে, বা হচ্ছে আমাদের মানে বর্তমান সরকার নিয়ে মনে করো যে সরকারের প্রধান কে, বা বিভিন্ন পদে কে কে আছে। ঠিক আছে, মানে তোমরা যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টে দিব তখন যারা থাকবে আর কি। ঠিক আছে, এই জিনিসগুলো জানতে হবে। বাংলার ইতিহাস অর্থাৎ বাংলাদেশের ইতিহাস নিয়ে কিছু, যেমন বিশেষ করে আমাদের যেটা লাগে যে বেঙ্গল সুলতানের সেটার ইতিহাস লাগে। তারপরে হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের ব্রিটিশ রুল নিয়ে যে ইতিহাসটা, অর্থাৎ ব্রিটিশ আমলের ইতিহাস, আর হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস অর্থাৎ পাকিস্তানি যে পিরিয়ড, সেই পিরিয়ডটার ইতিহাস। ঠিক আছে, মানে এই জিনিসগুলো আসলে বেশি লাগে। এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যদি কোনো টপিক বলি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ। ঠিক আছে, মুক্তিযুদ্ধ নিয়ে বিশেষ করে মুক্তিযুদ্ধ হচ্ছে, যেহেতু তোমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা, এখানে কিন্তু ডাক্তারদের নিয়ে অনেক বেশি জানতে হবে। ঠিক আছে, এবং এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন হবে, মুক্তিযুদ্ধের ইতিহাসটা ভালো মতো জানতে হবে। এবং যেহেতু রিসেন্ট আরো একটা ইতিহাস আমাদের তৈরি হয়ে গেছে, যেটা হচ্ছে জুলাই বিপ্লব। ঠিক আছে, এই জুলাই বিপ্লব সম্পর্কেও কিন্তু জানতে হবে, কারণ এটাও কিন্তু আমাদের মানে 71 অবশ্যই ইম্পর্টেন্ট আমাদের ইতিহাসে, তবে 24 কিন্তু 71-এর চেয়ে কম, 71-এর মতো না হইলেও 71-এর চেয়ে কিন্তু কম ইম্পর্টেন্ট, খুব বেশি যে কম ইম্পর্টেন্ট তা না। ঠিক আছে, এই জুলাই বিপ্লব সম্পর্কেও কিন্তু জেনে রাখবে, যেহেতু একটা রিসেন্ট, আসলে রিসেন্ট হোক আর না হোক, এটা যতই পুরাতন হোক, এটা একটা ইতিহাস হয়েই থাকবে। ঠিক আছে, এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ খবর, তোমরা যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা তখন যেসব গুরুত্বপূর্ণ ইভেন্ট হবে সেগুলো সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা, আর মেডিকেল সম্পর্কিত ইতিহাস, অর্থাৎ আরো একটা ইম্পর্টেন্ট বিষয় কি, যে তোমরা মেডিকেল কলেজ, আমাদের দেশে মেডিকেল কলেজ কয়টা আছে আমাদের, যেমন এই এই বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন আসছে যে ঢাকা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে,
তারপরে মেডিকেল রিলেটেড যেসব ইতিহাস, ঠিক আছে, যেমন মুক্তিযুদ্ধে আমাদের চিকিৎসকরা কিরকম ভূমিকা পালন করেছে বা চিকিৎসক কারা শহীদ হয়েছে, ঠিক আছে, এগুলো আর কি জানতে হবে, ঠিক আছে, মানে মেডিকেল সম্পর্কে মানে বর্তমান এবং ভবিষ্যৎ এগুলো জানতে হবে। যেহেতু তোমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা, এগুলো অবশ্যই তোমাদের জানা থাকা উচিত, এই জিনিসটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এরপর আমরা আসি আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে। আন্তর্জাতিক থেকে তেমন প্রশ্ন আসে না, 10টা প্রশ্নের মধ্যে খুব বেশি এলে মানে 3টা নর্মালি আসে বা খুব বেশি হলে 4টাও আসতে পারে, রেয়ার কেস। তো এই প্রশ্নগুলো আসলে কি নিয়ে আসে নর্মালি, আহামরি কিছু না, তোমাকে এমন না যে সব দেশের রাজধানী মুখস্থ করতে হবে। তবে রিসেন্টলি যেসব জিও পলিটিক্যাল বিশেষ করে ইস্যু আলোচিত হয় আর কি, মানে যেগুলো আলোচিত ইস্যু আর কি, এগুলো তুমি এমনি যদি চোখ খোলা রাখো তাহলে এমনি জানতে পারবা। এরকম ইস্যু নিয়ে প্রশ্ন আসে, ঠিক আছে, কারণ আহামরি কিছু আসে না। তো এই যেমন বর্তমানে ভারত পাকিস্তানের একটা ইস্যু তৈরি হয়েছে, তো এরকম যেগুলো ইস্যু আর কি, এগুলো থেকে প্রশ্ন আসে নর্মালি। আর এছাড়া আরেকটা বিষয় নিয়ে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে মেডিকেল সম্পর্কিত, মানে মেডিকেল সায়েন্সে কি কি হচ্ছে বা কি কি হয়েছে, হ্যাঁ, মানে এগুলো সম্পর্কে আসলে তোমার কতটুকু আগ্রহ এটা জাজ করার জন্য, ঠিক আছে, যেহেতু তুমি মেডিকেল কলেজে আসতেছো, এটাই আর কি, ঠিক আছে। আন্তর্জাতিকে আসলে এর বেশি কিছু আসে না। আমি তো সবগুলো সাবজেক্ট সম্পর্কে ইন শর্ট আলোচনা করেই ফেললাম। আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্ট সম্পর্কে তো আমি বলেছি যে এটা তো ওই তোমরা যখন পড়াশোনা করবে তখন এমনি বুঝতে পারবা। আর মেইন বিষয়টা কি, গাইডলাইন তো দেওয়ার জন্য আছি আমি, সমস্যা নাই। তবে গাইডলাইন শুধু আমি যে দিয়ে যাব তাহলে তো কোনো লাভ হলো না, ঠিক আছে, পড়াশোনা কিন্তু আলটিমেটলি তোমাদেরকেই করতে হবে। এখন পড়াশোনা যদি করতে হয়, ঠিক আছে, পড়াশোনা শুধু করলে আসলে হয় না। সত্যি কথা কি যে দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্ট তো অনেকজনই দেয়, কিন্তু সবাই কি চান্স পায়? চান্স তো খুবই কম মানুষ পায়, তাই না? এখন যারা চান্স পায় না, যারা চান্স পায় না তারা কি সবাই গাফিলতি করে এরকম কারণে কি চান্স পায় না? অবশ্যই না। তুমি দেখো আশেপাশে খোঁজ নিলেই পাবা যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক চেষ্টা করছে, ঠিক আছে, কোনো চেষ্টার কমতি ছিল না, কিন্তু তাও সে চান্স পায় নাই, ঠিক আছে। এটার কারণ কি? একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যতই চেষ্টা করি না কেন, যেহেতু এটা একটা কম, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ কিন্তু যা চায় এর বাইরে আমরা কিছুই করতে পারবো না, ঠিক আছে। আমরা অবশ্যই চেষ্টা করবো, ঠিক আছে, আমি বলতেছি না যে তোমরা চেষ্টা কম করবে, চেষ্টার অবশ্যই কোনো কমতি রাখবে না, নিজের পক্ষ থেকে যতটুকু করা যায়। অ্যাটলিস্ট তুমি যদি চান্স নাও পাও, কেউ যেন বলতে না পারে যে তোমার চেষ্টার কোনো কমতি ছিল। হ্যাঁ, যেন এটা তুমি মানে বলতে পারো যে ভাগ্যে তোমার এরকম ছিল না কিছু। আমাদেরকে সবসময় এটা মনে রাখতে হবে। তাই আমরা, তোমাদের তো জার্নি এটা আসলে একদিনের কোনো জার্নি না, মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে প্রিপারেশন, অনেকে মনে করে যে এটা হচ্ছে এইচএসসির পরে, না, এটা মোটেও এইচএসসির পরে কিছু না। কারণ তুমি এইচএসসির যে সিলেবাসটা দিয়ে পরীক্ষা দিচ্ছ, যে বই পড়ে তুমি এইচএসসি দিচ্ছ, সেই একই বই পড়ে কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্ট তুমি দিবা। তাই এই এইচএসসির পরে যারা মনে করে যে অ্যাডমিশনের প্রিপারেশন, তারা কিন্তু খুবই পিছিয়ে আছে থাকবে, ঠিক আছে, যারা এরকম মনে করবে। এটা মনে রাখবে যে তোমার পুরো কলেজ লাইফটাই হচ্ছে তোমার অ্যাডমিশনের প্রিপারেশন টাইম, সেটা মেডিকেল হোক আর যেখানেই হোক। তাই এই যে লম্বা একটা জার্নি, ঠিক আছে, এই লম্বা জার্নিটাতে অনেক উঠানামা হবে, অনেক কিছুই হবে। তবে 3টা জিনিস তোমরা সবসময় মেনটেন করার ট্রাই করবো, ঠিক আছে। দেখো আমি এখানে লিখছি যে প্রপার স্টাডি, ঠিক আছে, প্রপার স্টাডি মানে কি? আমি কিন্তু এখানে বলি নাই যে খুব বেশি একদম দিনে তোমাকে 15-16 ঘন্টা পড়াশোনা করতে হবে। এরকম অনেক মোটিভেশনাল ভিডিও হয়তো বা শুনবো, বাট যেটা অবাস্তব বা যেটা আসলে করার দরকারও নাই প্লাস সম্ভবও না, এগুলো করে আসলে লাভ নাই। তোমাকে জাস্ট আমি বলবো যে ওয়ার্ক নট অনলি হার্ড বাট অলসো স্মার্ট। তার মানে তোমাকে প্রপার স্টাডি করতে হবে। প্রপার স্টাডি মানে তোমার মেডিকেল অ্যাডমিশনের জন্য যেভাবে পড়লে তোমার উপকার হবে, ঠিক আছে, তুমি ভালো মতো বুঝে বুঝে পড়বা, প্লাস মেডিকেল অ্যাডমিশনে যেগুলো দরকার হয় সেগুলো জিনিসই পড়বা, ঠিক আছে। তাহলে দেখবা যে তোমার পড়াশোনাটা অনেক বেশি ইফেক্টিভ হচ্ছে, তুমি একটু কম পড়াশোনা করলেও। আর শুধুমাত্র পড়াশোনা করে গেলেই হবে না, পড়াশোনা করতে করতে একদম স্বাস্থ্যের 12টা বাজায় দিলে তখন কিন্তু পড়াশোনারই ক্ষতি হবে। তাই প্রপার স্টাডির সাথে সাথে অবশ্যই প্রপার হেলথটা মেনটেন করতে হবে, ভালো মতো খাওয়া দাওয়া করবা সবসময়, পর্যাপ্ত পরিমাণ ঘুম, ঠিক আছে, বিশেষ করে এখনকার স্টুডেন্টদের মধ্যে স্লিপ সাইকেলটা একদম নষ্ট হয়ে গেছে বলা যায়, ঠিক আছে, মানে সব স্টুডেন্টের কথাই বলতেছি। এটার অনেক বড় একটা কজ হচ্ছে আমাদের কি স্মার্টফোন, তাই না, তোমরা তো জানোই। তাই স্মার্টফোন জিনিসটাকে অবশ্যই ইউজ করবো, ঠিক আছে, যেমন আমার এই ভিডিওটাতে নিশ্চয়ই তোমরা অনেকে স্মার্টফোনেই দেখতেছো। স্মার্টফোনের অবশ্যই ভালো দিক আছে, তোমরা অনেকে স্মার্টফোনে ক্লাস করো, সবই সবই ভালো। কিন্তু কথা হচ্ছে যে স্মার্টফোনটা যেন তোমার হিতের বিপরীত না হয়, ঠিক আছে। আর প্রপার প্রেয়ার, ঠিক আছে, যে যেই ধর্মেরই হও না কেন, এটা তো আমি বলছি যে আল্লাহ বা সৃষ্টিকর্তার উপরেই কিন্তু সবকিছু। তাই আল্লাহর কাছে অবশ্যই চাইতে হবে যে যেন তিনি আমাদেরকে সেই ফলাফল আমরা যার জন্য পরিশ্রম করতেছি সেটা যেন আমাদেরকে দেয়, ঠিক আছে। তাই এই জিনিসটাও কিন্তু
চাইতে হবে। কারণ উনি যদি না চান তাহলে কিন্তু কোনো কিছুই আসলে সম্ভব না, যতই চেষ্টা করো না কেন। আর একটা আমি কোরআন শরীফের আয়াত এখানে দিলাম, দেখো, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। তার মানে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, ঠিক আছে? তোমরা অনেক কষ্ট করবা, ঠিক আছে? কষ্ট করতে হবে, আসলে জীবনটাই কষ্টের। তোমরা আরো যত বড় হবা, জীবনটা আরো তত বেশি কষ্ট বাড়তে থাকবে। কষ্ট কিন্তু জীবনে কখনো কমবে না। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবে, এই জন্য কিন্তু আল্লাহ তাআলা এটা বলছেন যে উইথ শিওরলি উইথ হার্ডশিপ কামস ইজ। তার মানে তুমি কষ্ট করতেছো, এটা কিন্তু এমন না যে এই কষ্টটা তোমার বৃথা যাচ্ছে, ঠিক আছে? অবশ্যই কষ্ট তুমি করবা, এটার অবশ্যই এটার সাথে সাথে তোমার স্বস্তি আসবে, ঠিক আছে? তুমি দেখবা যখন তুমি এই যে তুমি একটা টার্গেট নিয়ে যে পড়াশোনা করতেছে, এই টার্গেটটা যখন ফুলফিল হবে, ইনশাল্লাহ হবে, যখন হবে তখন তুমি বুঝবা যে আসলে কতটা স্বস্তি লাগে। এটা তোমরা যখন হবে তখনই বুঝতে পারবে, এখন আসলে এটা বুঝার কথাও না তোমাদের, ঠিক আছে? আচ্ছা, অনেক কিছুই বলে ফেললাম। তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের জন্য আরও কন্টেন্ট নিয়ে আসবো। আর আমার চ্যানেলটা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবা যারা যারা চাও। হ্যাঁ, আমার সাথে তোমরা আমাকে ফলোও করতে পারো, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।